আসসালামু আলাইকুম। পাপুলার শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কেমিস্ট্রির পঞ্চম অধ্যায় অম্ল, ক্ষারক এবং লবণ নিয়ে। আমাদের এই অধ্যায়টাতে আমাদের অনেক শিক্ষার্থীর অনেক প্রবলেম হয়। বিশেষ করে আমি যদি বলি যে লবণের যে পার্টটা আছে সেই লবণের পার্টটা আমরা খুব ভালো করে বুঝি না। তো আজকের এই ক্লাসে আমরা এ টু জেড এই অধ্যায়টার অম্ল বলেন, ক্ষারক বলেন এবং এইখানে যে কিছু মতবাদ আছে অম্ল ক্ষারকের মতবাদ, এই সমস্ত কিছু আমরা আজকের এই ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং আজকের এই ক্লাস থেকে আপনি পরীক্ষার মধ্যে অবশ্যই মাস্ট বি একটা রচনামূলক কোশ্চেন কিন্তু পাবেনই। আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু লবণ থেকেই কোশ্চেন গুলো আসে। তো চলুন শুরু করি স্যার আমাদের এই আজকের আলোচনা। তো আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে অম্ল, ক্ষারক এবং লবণ। আমরা প্রথমত অম্ল এবং ক্ষারক নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা অম্ল এবং ক্ষারক নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে আমরা হচ্ছে কি নিয়ে আলোচনা করব স্যার, লবণ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত চলেন স্যার আমরা একটু অম্ল এবং ক্ষারক নিয়ে আলোচনা করি। আমরা নবম দশম শ্রেণীতে কেমিস্ট্রিতে অম্ল কি, ক্ষারক কি, এই বিষয়গুলো জানি, মোটামুটি ডেফিনেশনের কথা বলেন এই বিষয়গুলো জানি। তো ওইগুলাই বাট একটু আমাদের আপডেট করে পড়তে হবে আর কি। ঠিক আছে, চলুন তাহলে স্যার আমরা শুরু করি। আমি প্রথমত আপনাদেরকে যদি বলি, আহ, অম্লের কিছু মতবাদ আছে। যেমন আপনারা সকলে জানেন যে কোনো একটা বস্তু, সরি কোনো একটা যৌগকে আপনি কখন অ্যাসিড বলতে পারবেন। সো অ্যাসিডের দুইটা মতবাদ, তিনটা মতবাদ আছে আপনাদের বইয়ের মধ্যে। সো তিনটা মতবাদের মধ্যে আমরা দুইটা মতবাদ নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব, কারণ তৃতীয় মতবাদটা আপনাদের আসলে এই বইটাতে আলোচনা করে নাই। সো সেই জন্য আমরা দুইটা মতবাদ নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আমাদের আর্হেনিয়াসের মতবাদ, আরেকটা মতবাদ আছে স্যার, সেটা হচ্ছে আমাদের প্রোটনীয় মতবাদ, তাই না? সো আমরা আজকের এই ক্লাসে দুইটা মতবাদ নিয়ে আলোচনা করব অ্যাসিড এবং ক্ষারক উভয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে কি আর্হেনিয়াসের মতবাদ, আরেকটা হচ্ছে কি যে প্রোটনীয় মতবাদটা আছে, সেই প্রোটনীয় মতবাদটা আমরা আলোচনা করব। এখন একটা বিষয় হচ্ছে স্যার, যে কোন যৌগকে আমরা কিভাবে অ্যাসিড বলতে পারি, অ্যাসিড হওয়ার আসলে ক্রাইটেরিয়াটা কি, এবং অ্যাসিড হওয়ার ক্রাইটেরিয়াটা আমরা কোথা থেকে পাই? এই মতবাদগুলো থেকে পাই। তো কোন একটা যৌগকে আপনি কখন অ্যাসিড বলতে পারবেন, এই জন্য এই যে আর্হেনিয়াসের যে মতবাদ আছে এটা একটু খেয়াল করেন। যে সকল যৌগ যে সকল যৌগ যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে সেগুলোই হচ্ছে অ্যাসিড। ঠিক আছে? যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে তারাই হচ্ছে অ্যাসিড। ওকে, আচ্ছা আমি একটু এটাকে আপনাদেরকে যদি ভেঙে বোঝানোর চেষ্টা করি। সো কোন একটা যৌগ, সাপোজ মনে করেন এরকম, আমি যদি হাইড্রোক্লোরিকের কথা বলি, HCl, ঠিক আছে? তো এই যে যে হাইড্রোক্লোরিক বা হাইড্রোজেন ক্লোরাইড, এটাকে যখনই আপনি কিসে নিবেন স্যার, জলীয় দ্রবণে নিবেন, তার মানে এটার সাথে যখন আপনি পানি অ্যাড করবেন, তাই তো কথাটা? তো যখনই আমি এই HCl কে কি করতেছি স্যার, জলীয় দ্রবণে নিচ্ছি, পানির সাথে অ্যাড করতেছি, পানির সাথে মিশ্রিত করতেছি, দ্রবণ তৈরি করতেছি, জলীয় দ্রবণ তৈরি করতেছি, তখন যে বিষয়টা ঘটবে, এই যে যে হাইড্রোজেন ক্লোরাইডটা আছে স্যার, এটা জলীয় দ্রবণে যাওয়ার পরে দুটো আয়ন তৈরি করবে। একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, আর একটা হচ্ছে Cl-। তাহলে যে সকল যৌগ জলীয় দ্রবণে আমাদের এই হাইড্রোজেন প্লাস আয়নটা উৎপন্ন করবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। তাহলে স্যার অ্যাসিডটা কারা বলেন তো? যে সকল যৌগকে জলীয় দ্রবণে নিলে তারা H+ আয়ন তৈরি করে, তাকে আমরা কি বলতে পারি? অ্যাসিড বলতে পারি। মূলত একটা যৌগ বা একটা অ্যাসিড তার সকল ধর্মই প্রদর্শিত হয় এই হাইড্রোজেন প্লাস আয়নের কারণে। ঠিক আছে? সকল ধর্মই প্রদর্শিত হয় কিসের কারণে স্যার? এই হাইড্রোজেন প্লাস আয়নের কারণে। এখন বলতে পারেন স্যার কিভাবে? যেমন আমরা সকলেই জানি যে কোন একটা দ্রবণ এটা অ্যাসিড না ক্ষার, এটা পরীক্ষা করার জন্য আমরা একটা লিটমাস পরীক্ষা করে থাকি। তো এটা আমরা মোটামুটি সবাই জানি যে অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি নীল বর্ণের কোন একটা লিটমাস পেপারকে ডুবাই, তাহলে সেটা কি হয়ে যায়? যদি অ্যাসিড দ্রবণ থাকে, অ্যাসিড দ্রবণে ডুবালে সেটা লাল হয়ে যায়। অর্থাৎ অ্যাসিড নীল বর্ণের লিটমাস পেপারকে লাল বর্ণে কনভার্ট করে বা লাল হয়ে যায় সেটা, তাই না? তাহলে এখন এই লালটা করে কিভাবে? এই যে দেখেন, এই যে আমি বললাম এই যে হাইড্রোজেন ক্লোরাইড, এটাকে যখনই আপনি জলীয় দ্রবণে নিছেন তখন সেখানে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন হয়েছে, হয়েছে কিনা? তার মানে এখন আপনার এই যে যে হাইড্রোজেন ক্লোরাইডের যে জলীয় দ্রবণটা আছে এটার মধ্যে হাইড্রোজেন প্লাস আয়ন থাকার কারণে এখন আপনি যদি এখানে কি করেন স্যার, লিটমাস পেপার দেন, লিটমাস পেপার দেন, তাহলে সেই লিটমাস পেপারটা কি কোন বর্ণ ধারণ করে বলেন তো স্যার?
নীল বর্ণের লিটমাস পেপার এখানে ডুবানো হইলে সেটা লাল বর্ণ ধারণ করবে। তাহলে একটা যৌগ বা একটা অ্যাসিড তার সকল ধর্মই প্রদর্শিত হয় শুধুমাত্র এই হাইড্রোজেন প্লাস আয়ন থাকার কারণে। কথা কি বুঝাইতে পারলাম? আর এই কারণেই আর্হেনিয়াস তার মতবাদে কি বলছে স্যার, যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে তারাই হচ্ছে অ্যাসিড। ওকে, এখন আবার এই আর্হেনিয়াসের মতবাদ, সে যে কথাটা বলছে যে যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে আপনি অ্যাসিড বলেন। তো কিছু যৌগ আছে যারা হচ্ছে বা কিছু অ্যাসিড আছে যারা হাইড্রোজেন প্লাস আয়ন কম তৈরি করে, আবার কিছু আছে কি করে সম্পূর্ণ আয়নিত হয়ে যায়, সম্পূর্ণ বিয়োজিত হয়, আবার কিছু আংশিক বিয়োজিত হয়। তো এর ভিত্তিতেই আমরা অ্যাসিডকে কিন্তু স্যার দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে তীব্র অ্যাসিড আর হচ্ছে কি স্যার মৃদু বা দুর্বল অ্যাসিড আমরা বলতে পারি, তাই না? একটা তীব্র অ্যাসিড আর হচ্ছে কি দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড আমরা বলতে পারি। তাহলে তীব্র অ্যাসিড কারা? যাদেরকে জলীয় দ্রবণে নিলে তারা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, মানে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে ওই হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে বা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, তারা হচ্ছে তীব্র অ্যাসিড। আর যাদেরকে জলীয় দ্রবণে নিলে তারা আংশিক পরিমাণ আয়নিত হয় বা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের পরিমাণ কম থাকে, তাদেরকে আপনি কি বলতে পারবেন? মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড বলতে পারবেন। তাহলে মোটামুটি ভাবে আমাদের যে আর্হেনিয়াসের মতবাদটা ছিল এটা আশা করি স্যার আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে এর পরবর্তীতে আমাদের যে প্লুটোনীয় মতবাদটা আছে স্যার, আমরা এই প্লুটোনীয় মতবাদটা নিয়ে একটু কথা বলবো। আপনাদের পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে যে অ্যাসিডের আর্হেনিয়াসের মতবাদটি ব্যাখ্যা করো, তখন আপনারা জাস্ট আর্সেনিয়াসের এই মতবাদটা দিবেন যে যে সকল যৌগ জলীয় দ্রবণে মিলে কি করে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে, তারাই হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে দিলেন, যেমন এখানে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের এক্সাম্পলটা দিয়েছি, আপনারা সালফুরিক অ্যাসিড বলেন, নাইট্রিক অ্যাসিড বলেন, এগুলোর একটা এক্সাম্পল দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর এখানে আরো কি পড়লাম স্যার? আমরা আরো পড়লাম হচ্ছে যে এই যে হাইড্রোজেন আয়ন প্রদান করে, দান করে জলীয় দ্রবণে, তো এই যে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে, এটার ভিত্তিতে আমরা এটাকে অ্যাসিডকে কয় ভাগে ভাগ করছি স্যার? দুই ভাগে, একটা তীব্র, একটা হচ্ছে মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কারা? যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, যখন সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে তখন ওই জলীয় দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি থাকবে। আর যখন সে কি হবে, আংশিক বিয়োজিত হবে, তখন কি হবে, জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়নের পরিমাণটা কম থাকবে। তাহলে এর ভিত্তিতে আমরা অ্যাসিডকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতেছি, একটা হচ্ছে তীব্র, একটা হচ্ছে মৃদু বা দুর্বল অ্যাসিড। তীব্র অ্যাসিড আমরা চিনি, সালফুরিক অ্যাসিড বলেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলেন, নাইট্রিক অ্যাসিড বলেন, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। আর আমরা দুর্বল অ্যাসিডের কথা বললে কার্বনিক অ্যাসিড আছে, তাই না? তারপরে যদি আপনি যে কোনো ধরনের জৈবিক অ্যাসিড, জৈব অ্যাসিডের কথা বলেন, সেটা হইতে পারে ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, তাই না? সো আশা করি মোটামুটি ভাবে আমাদের এই আর্হেনিয়াসের যে মতবাদটা ছিল সেটা আমাদের ক্লিয়ার। সো এর পরবর্তীতে প্লুটোনীয় মতবাদটা নিয়ে একটু কথা বলি। আমরা প্রথমত অম্লের যে বিষয়টা আছে অর্থাৎ অ্যাসিডের, সেই অ্যাসিডটা নিয়ে কথা বলতেছি, তারপর আমরা ক্ষার নিয়ে কথা বলবো। একটু লাইনটা পড়েন ভালো করে, তাহলে হয়ে যাবে। কি বলছে? যে সকল যৌগ পদার্থ অন্য পদার্থকে হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, অর্থাৎ যে সকল যৌগ হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে। আর্হেনিয়াস কি বলছে? আর্হেনিয়াসের মতবাদে বলছে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন হয়, আর তিনি জাস্ট কি বলছে, যে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে। এখন দেখেন, আমি এটাকে আসলে কেন প্লুটোনীয় মতবাদটা বলা হয় এটা একটু ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে এই যে স্যার আমাদের হাইড্রোজেন নাকি, হাইড্রোজেনের মধ্যে আপনারা সকলে জানেন যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে হাইড্রোজেনের যদি পারমাণবিক সংখ্যা 1 থাকে, তাহলে এখান থেকে বলতে পারি না যে এই হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে? এই কথা কি বলা যায় কিনা আমার একটু বলেন। একটা প্রোটন আর একটা কি আছে, একটা ইলেকট্রন আছে, তাই তো? এখন যখন আমরা লিখি কি স্যার, এই যে হাইড্রোজেন প্লাস, তার মানে কি হাইড্রোজেন প্লাস কখন গঠন করবে স্যার? যখন তার কক্ষপথ থেকে সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। সো এখানে হাইড্রোজেনটা কি করছে, তার কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। তাহলে তার মধ্যে তো ইলেকট্রনই ছিল একটা, এখন সেই ইলেকট্রনটা ত্যাগ করার পরই তো সে হচ্ছে H+ গঠন করছে। তাহলে বলেন তো এই H+ এর মধ্যে কি কোনো ইলেকট্রন আছে? না স্যার, শুধু কি আছে, একটা প্রোটন আছে। তার মানে সে যদি কিছু দান করে, এই যে H+ দান করা, আমি যদি বলি H+ দান করা আর প্রোটন দান করা একই কথা না? কারণ H+ এর মধ্যে তো শুধু একটা প্রোটনই থাকে। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যেহেতু কি করে, H+ বা প্রোটন দান করে, সেজন্য এটাকে আমরা কি বলতে পারি, প্লুটোনীয় মতবাদ বলতে পারি, তাই না? তাহলে প্লুটোনীয় মতবাদটা কি, যে সকল যৌগ কি করে হাইড্রোজেন প্লাস অথবা প্রোটন দান করে, সেজন্য তাদেরকে আমরা অ্যাসিড বলতে পারি। আর এটি হচ্ছে কি স্যার আমাদের অ্যাসিডের
প্রোটনীয় মতবাদ। কথা ক্লিয়ার? একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরেন আমরা HCl এর কথাই বলি, বারবার HCl এর কথা বলি, কোনো সমস্যা নাই। এই যে HCl, আমরা এটাকে জলীয় দ্রবণে নিলাম, ঠিক আছে? তো এই HCl-টাকে যখন আপনি জলীয় দ্রবণে নিবেন, তো এই যে প্রোটনীয় যে মতবাদটা, প্রোটনীয় মতবাদে কি বলা হয়েছে? যারা H+ আয়ন দান করতে পারে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো একটা অ্যাসিড নাকি? তাকে যদি আমরা জলীয় দ্রবণে নেই, সেখান থেকে সে অবশ্যই কি করবে? যে H+ আয়নটা উৎপন্ন করবে, এই H+ আয়নটা সে কি করবে? এই যে পানি H2O একে দিয়ে দিবে। একে দিয়ে এখানে কি তৈরি করবে স্যার? হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। কথা বুঝাইতে পারলাম? যেমন আমি যদি কথা বলতাম এখানে সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে মনে করেন আমাদের এখানে কি আছে? নাইট্রিক অ্যাসিড আছে, HNO3 আছে, তাই না? কি আছে? নাইট্রিক অ্যাসিড আছে। তো এখন এই নাইট্রিক অ্যাসিড, এটাকে আপনি কেন অ্যাসিড বলতেছেন? আমি যদি প্রোটনীয় মতবাদের কথা বলি, তাহলে যারা একটা প্রোটন দান করতে পারে বা হাইড্রোজেন প্লাস দান করতে পারে, তো এটাকে যখন আপনি জলীয় দ্রবণে নিবেন, তখন তারা কি করবে? এই যে যে হাইড্রোজেন প্লাস আছে এখান থেকে, এই হাইড্রোজেন প্লাস আয়নটা সে দান করে দিবে পানিকে। তাহলে পানিকে যদি দান করে দেয়, সেখানে কি উৎপন্ন হবে? H3O+, বা এটাকে আমরা হাইড্রোনিয়াম আয়ন বলতে পারি। ঠিক আছে, আমি একটু আরো ভালো করে বুঝাই। এই যে একটা যৌগ স্যার, তো প্রোটনীয় মতবাদ অনুসারে যারা প্রোটন দান করে তারাই এসিড, তাই তো? তাহলে এই যৌগটাকে যখন আমরা কিসে নিব স্যার? জলীয় দ্রবণে নিব, তখন যে বিষয়টা করবে, সে এই যে পানি আছে তাকে কি করবে? একটা প্রোটন দান করবে। তো প্রোটন দান করার কারণে এই যে H2O-টা কিসে কনভার্ট হয়ে গেল স্যার? H3O+, এটাকে হাইড্রোনিয়াম আয়ন বলা হয়। এবং তারপরে বাদ বাকি কি থাকে? নাইট্রেট আয়ন থাকে, NO3, এই যে নাইট্রেট আয়ন। তাহলে আমরা বলতে পারি এই প্রোটনীয় মতবাদ অনুসারে যারাই প্রোটন দান করে তারাই এসিড। এই যে দেখেন এখানে কি করছে? এই যে প্রোটনটা বা H+টা কি করছে? সে দান করছে। তাহলে যারা প্রোটন দান করে তারাই এসিড, তাই না? আর আগের ক্ষেত্রে আমরা কি বললাম? যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করতে পারে বা বিয়োজিত হয়ে উৎপন্ন করতে পারে, তারাই হচ্ছে এসিড। তাহলে আশা করি আপনাদের এই দুইটা মতবাদ ক্লিয়ার। তাহলে এসিডের যে দুইটা মতবাদ ছিল সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ক্ষারকের, বেইসের যে দুইটা মতবাদ আছে, সেম ভাবে এই যে আর্হেনিয়াসের মতবাদ আর হচ্ছে প্রোটনীয় মতবাদ, এই দুইটা মতবাদ আমরা একটু বেইসের ক্ষেত্রে আলোচনা করি। আচ্ছা, একটু খেয়াল করেন। তাহলে এখন হচ্ছে বেইসের ক্ষেত্রে বা ক্ষারক আসলে কারা? আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী ক্ষারক কারা? এটা জাস্ট আপনি এসিডের ক্ষেত্রে যে কথাটা বলছেন, এই ক্ষারকের ক্ষেত্রে জাস্ট উল্টা কথাটা বলবেন। আপনি দেখেন এসিডের ক্ষেত্রে কি বলছিলেন? এসিডের ক্ষেত্রে বলছিলেন যারা বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে তারা এসিড। আর ক্ষারকের ক্ষেত্রে যা বলবেন যারা বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, এই যে OH- হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, তারাই হচ্ছে কি স্যার? ক্ষারক। অর্থাৎ যে সকল যৌগ, যে সকল পদার্থ জলীয় দ্রবণে নিলে তারা বিয়োজিত হয়ে জাস্ট এই আয়নটা তৈরি করবে, তারাই হচ্ছে স্যার ক্ষারক। আমি যদি বলতে পারি, একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন পটাশিয়াম হাইড্রোক্সাইডের কথা বলেন, আপনি সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলেন, এদেরকে যদি কি করেন স্যার? আপনি জলীয় দ্রবণে নেন, তাহলে দেখবেন সেই জলীয় দ্রবণটার মধ্যে পটাশিয়াম আয়ন উৎপন্ন করার পাশাপাশি এই যে হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। সেম ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলেন, দেখবেন সোডিয়াম আয়ন উৎপন্ন করার পাশাপাশি এখানে কি তৈরি করছে স্যার? এই যে হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। সো তাহলে এখান থেকে আমরা এই কথাটা বলতে পারতেছি, যে সকল যৌগ জলীয় দ্রবণে কি কোন আয়ন দান করে স্যার? এই যে জলীয় দ্রবণে নিলে বিশ্লেষিত হয়ে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, তারাই হচ্ছে বেসিক্যালি ক্ষার বা ক্ষারক, তাই না? তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ওয়ান কাটা একটা ক্ষারক, তারপর হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি, এটা হচ্ছে ওয়ান কাটা একটা ক্ষারক, তাই না? তো আশা করি আপনাদের আর্হেনিয়াসের মতবাদটা কমপ্লিট। এসিডের ক্ষেত্রে যারা বলবেন যারা বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে তারা এসিড। আর ক্ষারকের ক্ষেত্রে আমরা বলবো যে সকল যৌগ জলীয় দ্রবণে নিলে বিশেষিত বা বিয়োজিত হয়ে আপনার এই হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, তাদেরকে আমরা কি বলতে পারি স্যার? ক্ষারক বলতে পারি। সো এই একটা এক্সাম্পল। যদি আপনাদেরকে বলে যে অম্ল এবং ক্ষারকের ক্ষেত্রে, অম্ল এবং ক্ষারকের ক্ষেত্রে আর্হেনিয়াসের মতবাদটি ব্যাখ্যা করো, তখন আমরা এই দুইটা মতবাদ লিখে জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে দিব, দ্যাটস এনাফ। এর পরবর্তীতে তারপর আমরা প্রোটনীয় মতবাদটার ক্ষেত্রে একটু খেয়াল করি। যদি আমরা এই ক্ষেত্রে এসিডের ক্ষেত্রে যে মতবাদটা পড়ছিলাম, এটার ক্ষেত্রে জাস্ট তার বিপরীত কথাটা বলবো।
কি বলবো? বিপরীত কথাটা। বিপরীত কথাটা কি হইতে পারে স্যার? দেখেন, আমরা এই ক্ষেত্রে বলছিলাম যারা প্রোটন দান করে তারা অ্যাসিড। প্রোটনীয় মতবাদ মানে কি? এখানে প্রোটনের উপর বেস করে কথা হবে। সো যারা প্রোটন দান করে প্রোটন, তারা হচ্ছে অ্যাসিড। আর যারা প্রোটন কি করে? গ্রহণ করে। ঠিক আছে? এই যে যে সকল পদার্থ অন্য পদার্থ হতে প্রোটন কি করে স্যার? গ্রহণ করে, তাদেরকে আমরা কি বলি? ক্ষারক বলি। অন্য পদার্থ হতে যারা কি করে? প্রোটনটা গ্রহণ করে, তারা হচ্ছে কি স্যার? ক্ষারক। কথা বুঝাইতে পারলাম? তাহলে যারা গ্রহণ করে তারা হচ্ছে ক্ষারক, আর যারা দান করে তারা হচ্ছে অ্যাসিড। এখন ধরেন সাপোজ একটা অ্যামোনিয়ার কথা বলি, NH3। যারা গ্রহণ করতে পারে তারাই হচ্ছে কি? ক্ষারক। এই কথা বলছি না? সো এই অ্যামোনিয়াটা যদি কি করে স্যার? একটা প্রোটন গ্রহণ করে, তাহলে সে কি হয়ে যাবে? NH4+ না? ঠিক আছে? তাহলে এটাকে কিন্তু আপনি ক্ষারীয় মূলক বলেন, তাই না? তাহলে যারা কি করতে পারে? গ্রহণ করতে পারে, হাইড্রোজেন প্লাস আয়নটা গ্রহণ করতে পারে, প্রোটনটা গ্রহণ করতে পারে, তারা হচ্ছে ক্ষারক। আর যারা ত্যাগ করতে পারে তারা হচ্ছে অ্যাসিড। জাস্ট এইটুকু, একদম সিম্পল। দু একটা এক্সাম্পল দিয়ে দিলেন, হয়ে গেল। পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা অলরেডি জানা, আমাদের মানে প্রায় সবগুলো বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানা। আমি বিক্রিয়া সহকারে বোঝাই দিব, কোনো সমস্যা নাই। প্রথম যে বৈশিষ্ট্যটার কথা বলছে যে জলীয় দ্রবণে তারা হাইড্রোজেন প্লাস আয়ন দান করে। জলীয় দ্রবণে তারা কি আয়ন দান করে স্যার? হাইড্রোজেন প্লাস আয়ন দান করে। এটা তো আমরা মাত্রই পড়ে আসলাম নাকি? আচ্ছা, এর পরবর্তীতে ইহা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। ওই যে স্যার প্রশমন বিক্রিয়া, আমি ব্যাখ্যা দিচ্ছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তার পরবর্তীতে কি বলছে? পানিতে দ্রবীভূত অবস্থায় নীল লিটমাস পেপারকে লাল করে ফেলে। এটা তো আমি প্রথমে বললাম। যখন আমি কোনো যৌগকে জলীয় দ্রবণে নিচ্ছি, সেখানে হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে, সেখানে যদি আমি একটা নীল বর্ণের লিটমাস পেপার ডুবাই, তাহলে সেই নীল বর্ণের লিটমাস পেপারটা লাল বর্ণে রূপান্তরিত হয়ে যায়, তাই না? আচ্ছা, তারপরে অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। তাহলে প্রত্যেকটা জিনিস যদি স্যার আমরা একটু বিক্রিয়া সহকারে শিখি, ভালো হবে না? চলেন আমরা প্রত্যেকটা বিষয় একটু বিক্রিয়া সহকারে শিখি। যেমন প্রথম কথা স্যার, এটা তো আশা করি আমাদের বোঝানো আছে, তাই না? এটা আমরা বুঝতে পারি। বাট এই লাইনটা যে ইহা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এটা আমরা একটু বুঝাই দিই। সাপোজ মনে করেন আপনি এখানে একটা অ্যাসিড নিলেন। আমি একদম সিম্পল এক্সাম্পল দেই। এই এক্সাম্পলটা আশা করি সবাই জানেনও, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে এটা কি স্যার? অ্যাসিড। আর এটা কি স্যার? ক্ষার, তাই না? অ্যাসিড এবং ক্ষার প্রশমিত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে। অ্যাসিডটা যদি কি করেন? অ্যাসিডটা বিয়োজিত হয়ে কি আয়ন তৈরি করবে? হাইড্রোজেন প্লাস আর হচ্ছে Cl মাইনাস আয়ন তৈরি করলো। সেম ভাবে এখানে এই যে সোডিয়াম প্লাস এবং এই যে OS মাইনাস, কারণ আমরা তো আর্হেনিয়াসের মতবাদ অনুসারে পড়েছি, যারা অ্যাসিড তারা বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে, যারা হচ্ছে ক্ষারক বা ক্ষার তারা কি তৈরি করে? হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, তাই না? তাহলে অ্যাসিড থেকে হাইড্রোজেন প্লাস এবং ক্ষারক থেকে যে OS মাইনাস, এই দুইজন কি করে? বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলে, তাই না? তার মানে এই দুইজনে যে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলে। আর এরা হচ্ছে দর্শক আয়ন। ঠিক আছে? এরা হচ্ছে কি স্যার? দর্শক আয়ন। তাহলে এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস একত্রিত হয়ে কি তৈরি করলো? সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে দেখেন সোডিয়াম ক্লোরাইড, এটা আমরা সবাই জানি এটা হচ্ছে একটা লবণ। তাহলে সে কি করছে? এই যে লবণ তৈরি করছে আর পানি তৈরি করছে। তাহলে যে বিক্রিয়ায় এখনো অ্যাসিড এবং এখনো ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে, তারাই তো কয় প্রশমন বিক্রিয়া, তাই না? তাহলে এই যে দেখতেই পাচ্ছি আমরা, অ্যাসিডের সাথে আপনি যে কোনো ক্ষার বা যে কোনো ক্ষারক যদি বিক্রিয়া করান, সেই ক্ষেত্রে সে কি করবে? প্রশমিত হয়ে যাবে। মানে অ্যাসিডের যে ধর্মটা ছিল সেটা প্রশমিত হয়ে যাবে। ঠিক আছে? প্রশমিত হয়ে সে নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল মানে কি? একটা লবণ তৈরি করবে। আর কি তৈরি করবে? পানি তৈরি করবে। পানিটা কেন উৎপন্ন হবে? ওই যে অ্যাসিড থেকে যে হাইড্রোজেন প্লাসটা আপনি পাইছেন এবং ক্ষারক থেকে যে আপনি OS মাইনাস আয়নটা পাইছেন, এই দুইজন মিলিত হয়ে কি তৈরি করবে? পানি। আর বাকি যে দুইটা আয়ন থাকে এরা হচ্ছে দর্শক আয়ন। তখন এরা দর্শক আয়ন গুলো কি হবে? মিলিত হয়ে ওই যে লবণ তৈরি করলো, সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, তাই না? এরপরে অ্যাসিড হচ্ছে টক স্বাদ যুক্ত। আপনাকে যদি বলি তেঁতুল টক লাগে কেন? ঠিক আছে, তেঁতুল কেন টক টক লাগে? অথবা আপনি যদি বলেন দই, দইটাও টক লাগে। মিষ্টি দইয়ের আলাপ বাদ দিলাম, টক দই আছে না? দইটাও কিন্তু কি লাগে? টক লাগে, তাই না স্যার? তাহলে আপনি লেবুর কথা বলেন, তেঁতুলের কথা বলেন, অথবা দইয়ের কথা বললাম,
যে কোনো টক স্বাদযুক্ত বস্তুর মধ্যে এসিড থাকে, আর এসিড থাকে বিধায় এটা টক লাগে। সো এসিডের স্বাদটাই হচ্ছে টক স্বাদ বিশিষ্ট। যেমন আমরা সকলে জানি তেঁতুলের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড, তাই না? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তাই তো? সো এই যে দেখেন টার্টারিক অ্যাসিড অথবা সাইট্রিক অ্যাসিড, অ্যাসিড তো আছে, তো অ্যাসিড থাকার কারণে বেসিক্যালি এটা হচ্ছে টক স্বাদ বিশিষ্ট। মানে আপনি কোন একটা দ্রবণ অ্যাসিড না খার কেমনে চিনবেন? লিটমাস পেপার ডুবাইয়া, লিটমাস পেপার ডুবাবেন, যদি দেখেন যে বর্ণ পরিবর্তন হয়ে গেছে, নীল বর্ণ থেকে লাল বর্ণ হয়ে গেছে, তাহলে বুঝবেন সেটা অ্যাসিড। আর যদি লিটমাস পেপার ডুবান, লাল বর্ণের একটা লিটমাস পেপার ডুবান, দেখেন যদি সেটা নীল হয়ে গেছে, তখন সেটা কি বুঝবেন? সেটা হচ্ছে ক্ষার অথবা ক্ষারক। আচ্ছা, তারপরে 5 নাম্বার ধর্মটা, এটা হয়তো আমরা অনেকে নাও বুঝতে পারি। 5 নাম্বার ধর্মটা আমরা হয়তো অনেকে নাও বুঝতে পারি। 5 নাম্বার ধর্মটা কি বলছে? যে কোনো একটা ধাতব কার্বনেট, যে কোনো একটা ধাতব কার্বনেটের সাথে আমরা যদি কি করি? অ্যাসিডের বিক্রিয়া ঘটাই। ঠিক আছে, আমি এই বিক্রিয়াটা এক্সাম্পল সহকারে দিই আপনাদেরকে। দেখেন, যদি মনে করেন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা কি করলাম, একটা ধাতব কার্বনেট, মানে হচ্ছে ধরেন ক্যালসিয়াম কার্বনেট নিলাম আমরা। আপনি এখানে সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট নিতে পারতেন, কোনো সমস্যা নাই। তো এই যে সোডিয়াম কার্বনেট, এটার সাথে আমি যদি যে কোনো একটা কি করি, ধাতব কার্বনেট কি করলাম স্যার? যুক্ত করলাম, তাই তো? তো কি বলছে? যে অ্যাসিডকে যদি কোনো ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে কি ঘটে দেখেন, যে কোনো ধাতব কার্বনেট ভেঙে গিয়ে ওই ধাতুর অক্সাইড, মানে ক্যালসিয়াম অক্সাইড, এর পাশাপাশি কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। তাহলে কোন একটা অ্যাসিডের সাথে ধাতব কার্বনেটের বিক্রিয়া মানে অ্যাসিডের সাথে ওই ধাতুর অক্সাইডের বিক্রিয়া করা। ঠিক আছে, তাহলে দেখেন তো এই যে অক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে না সে, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এইটা এরা কি স্যার? যদি এই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, তখন কি বিক্রিয়াটা হবে এখানে? তখন অবভিয়াসলি এই অ্যাসিড থেকে এই যে আপনি যে হাইড্রোজেন প্লাস আয়নটা পাবেন, ঠিক আছে, এই হাইড্রোজেন প্লাস আয়নটা কি করবে? এখানে অক্সিজেনের সাথে মিলিত হয়ে পানি উৎপন্ন করবে। আর এই কার্বনেটটা ভেঙে গিয়ে, আমি আগেই বলছি এখান থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। আর বাকি কি থাকলো? এখানে এই যে ক্যালসিয়াম, সরি এখানে ক্লোরিন এবং এই যে ক্যালসিয়াম। অ্যাসিডকে যদি আমরা কোনো একটা ধাতব কার্বনের সাথে বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে পানি, কার্বন ডাইঅক্সাইড এবং ওই ধাতুর একটা লবণ তৈরি হয়। তাহলে কেমনে উৎপন্ন হয় আশা করি বুঝতে পারছি। আমি আবার বলতেছি, কোন একটা অ্যাসিডকে ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করলে, ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করা মানে কি? ধাতব কার্বনেটটা ভেঙে যাবে স্যার, ধাতব কার্বনেটটা ভেঙে যাবে। ধাতব কার্বনেটটা ভেঙে গিয়ে কি তৈরি করবে? ওই ধাতুর অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড তো আপনি আগেই পাইছেন, পাইছেন কিনা? অবশ্যই পাইছি। তো এখানে কি থাকতেছে তাহলে? মূলত এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মূলত কার সাথে বিক্রিয়া করতেছে স্যার? ওই ধাতুর অক্সাইডের সাথে, তাই না? তাহলে কোন ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, এগুলাই তো হচ্ছে ক্ষার বা ক্ষারক, তাই না? সো তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে, তখন এখান থেকে হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলিত হয়ে তৈরি করলো পানি, আর পরবর্তীতে ক্যালসিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন করলো ক্যালসিয়াম ক্লোরাইড, মানে লবণ। তো এই কথাটাই তো আমাদের 5 নাম্বার ধর্মে বলা হয়েছিল, তাই না? তারপরে পড়বো স্যার আমরা ক্ষারকের বৈশিষ্ট্য। অ্যাসিডের বৈশিষ্ট্য পড়া আমাদের শেষ। এখন আমরা কার বৈশিষ্ট্য পড়বো স্যার? ক্ষারকের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি নাকি? আমরা এখানেও সেম ভাবে অনেকগুলো বৈশিষ্ট্য অলরেডি পড়ে ফেলছি বা জানা আছে আমাদের। ক্ষারক জলীয় দ্রবণে কোন আয়ন দান করে? আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এটা ওএস মাইনাস হবে, হ্যাঁ একটু সরি, এখানে ওএস প্লাস লেখা আছে, এটা হবে অবভিয়াসলি ওএস মাইনাস, মূলত উৎপন্ন করবে। কোন একটা ক্ষারক বিশ্লেষিত হয়ে বা বিয়োজিত হয়ে কোন আয়ন তৈরি করবে? যে হাইড্রোক্সিল আয়ন ওএস মাইনাস আয়ন উৎপন্ন করবে। ওকে, তারপরে ইহা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করেছে। ওই যে আগের কথাটাই, আগের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? ওই যে একটু আগে যেটা দেখাইলাম, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, একই কথা আর কি, মানে ঘুরাই পেঁচায় বারবার বলতেছেন, ঠিক আছে, এরকম আর কি। সেই ক্ষেত্রে উৎপন্ন হবে পানি আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দেখেন এক্ষেত্রে কি হয়েছে স্যার? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এই যে লবণ আর পানি তৈরি করলো, প্রথম বিক্রিয়া যারা বলে। তো অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলছিলাম যে একটা অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তাহলে এখন ক্ষারকের সাথে আমরা কি বলতেছি? এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। সেম একই বিষয়, একই বিক্রিয়া। কারণ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া মানেই প্রশমন বিক্রিয়া। তারপরে হচ্ছে ইহার জলীয় দ্রবণ, ইহার জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। আমি একটু আগে একটা কথা বলছিলাম যে অ্যাসিড নীল বর্ণের লিটমাস পেপারকে লাল বর্ণে রূপান্তর করে। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই,
মনে করেন এটা হচ্ছে এখানে একটা দ্রবণ আছে, অজানা একটা দ্রবণ। ওকে, এখন আপনি যদি এই অজানা দ্রবণের মধ্যে নীল বর্ণের, হ্যাঁ, সাপোজ মনে করেন নীল বর্ণের একটা লিটমাস পেপার ডুবাইছেন, নীল বর্ণের কি করছেন, একটা লিটমাস পেপার ডুবাইছেন। এই যে আমি নীল বর্ণের কোন একটা লিটমাস পেপার এখানে ডুবাইলাম, তখন কি হবে, যদি এই নীল বর্ণের লিটমাস পেপারটা নীল বর্ণ থেকে পরিবর্তিত হয়ে লাল বর্ণে রূপান্তরিত হয়ে যায়, কারণ এখানে এই এসিড দ্রবণে থাকা হাইড্রোজেন প্লাস আয়ন গুলা এই লিটমাস পেপারের সাথে কি করে বিক্রিয়া করে তার বর্ণটা পরিবর্তন করে দেয়। তো বর্ণ পরিবর্তন করার কারণে সেটা নীল বর্ণ থেকে যদি লাল বর্ণ হয়ে যায়, তখন তাহলে বুঝবেন সেটা হচ্ছে এসিড। ঠিক আছে, আর যদি দেখেন যে এই জলীয় দ্রবণের মধ্যে আপনি যদি লাল বর্ণের একটা লিটমাস পেপার ডুবান, ঠিক আছে, লাল বর্ণের ধরেন এখানে একটা জলীয় দ্রবণ আছে, সেই জলীয় দ্রবণের মধ্যে আপনি লাল বর্ণের একটা কি করছেন, লিটমাস পেপার ডুবাইছেন নাকি। তো লাল বর্ণের একটা লিটমাস পেপার ডুবাইছেন, সেই লাল বর্ণের লিটমাস পেপারটা যদি কি হয়ে যায় স্যার, নীল হয়ে যায়, লাল বর্ণটা যদি কোন বর্ণ ধারণ করে, নীল বর্ণ ধারণ করে, তখন সেটা বুঝবেন। মূলত এখানে সেম একই বিষয়, ওই যে ক্ষারীয় দ্রবণের মধ্যে যে হাইড্রোক্সিল আয়নটা থাকে, সেই হাইড্রোক্সিল আয়নের ক্রিয়ায় এই যে লাল বর্ণের লিটমাস পেপারটা আছে, এই লিটমাস পেপারের বর্ণটা পরিবর্তন হয়ে যায়। ওকে, এর পরবর্তীতে ক্ষারক অবশ্যই পিচ্ছিল, সাবান পিচ্ছিল কেন, কারণ সাবানের মধ্যে কি থাকে, ক্ষার থাকে, তাই না। তো ক্ষার হচ্ছে পিচ্ছিল, এটা আমরা সকলে জানি। এটা কেটে দেন, এই চারটা ধর্মই পড়েন, চারটা ধর্মই আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা আশা করি এসিড কারে কয়, এসিডের মতবাদ, ক্ষারক কাকে বলে, ক্ষারকের যে মতবাদ গুলো আছে, আরএনএসের প্রোটনীয় মতবাদ, এগুলো আমরা বুঝতে পারছি। তারপরে আমরা এসিডের ধর্ম এবং ক্ষারকের ধর্ম আশা করি আমাদের এ টু জেড ক্লিয়ার। ঠিক আছে, দেখেন লবণটা আসলে কাকে বলে। লবণ হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ, কেননা আমরা একটু আগে দেখে আসছি যে কি হয়, এখনো অ্যাসিড এবং এখনো ক্ষার, ঠিক আছে না, দুইটা যৌগ যখন আপনি কি করেন, পরস্পরের সাথে রিঅ্যাকশন করে, তখন সেখানে একটা প্রশমিত বিক্রিয়া সংঘটিত, প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়। তো প্রশমন বিক্রিয়া বলতে সেখানে ধর্মটাই প্রশমিত হয়ে যায়। যেমন অ্যাসিডের কি আছে, একটা ধর্ম আছে, ক্ষারকের কি আছে, একটা ধর্ম আছে। তো দুইজনের ধর্মটা প্রশমিত হয়ে একটা নিউট্রাল যৌগ তৈরি করে, সেই নিউট্রাল নিরপেক্ষ যৌগটাই হচ্ছে লবণ। তাহলে এখানে আমরা এই যৌগের সংজ্ঞাটা কিভাবে দিব, লবণের ডেফিনেশনটা কিভাবে দিব। এসিডের মধ্যে যে, দেখেন এখানে ডেফিনেশনটা আমরা পড়ি, এসিডের অণুতে যে হাইড্রোজেন পরমাণু আছে, এই হাইড্রোজেন পরমাণুকে যদি কোনো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপন করা হয়, তখন যে যৌগটা আসলে উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলতে পারি, লবণ বলতে পারি। একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরেন আমি যদি বলি এখানে যে এই যৌগটা দিয়ে ব্যাখ্যা দিই, কারণ এটা দিয়ে ব্যাখ্যা দেওয়া অনেকটা সহজ বা এটা আপনারা বুঝেন। যেমন ধরেন এখানে কি আছে, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে এটা তো একটা অ্যাসিড নাকি, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এই অ্যাসিডের মধ্যে কি আছে, এই যে হাইড্রোজেন পরমাণু আছে। এখন এই হাইড্রোজেন পরমাণুকে আমি যদি কি করি স্যার, আমি যদি কি করি, কোন একটা ধাতু অথবা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপন করেন, তাহলে কোন একটা ধাতু যদি সাপোজ মনে করেন আপনি এখানে এই হাইড্রোজেনকে যদি সোডিয়াম দ্বারা রিপ্লেস করেন, প্রতিস্থাপন করেন, তাহলে সোডিয়ামটা যদি এই জায়গায় রিপ্লেস হয়ে যায়, কি হবে বলেন তো স্যার। আমরা যদি সোডিয়ামটা এই জায়গায় নেই, সোডিয়াম ক্লোরাইড, আপনি যদি হাইড্রোজেনকে পটাশিয়াম দ্বারা রিপ্লেস করেন, তাহলে কি হবে, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড বলেন, পটাশিয়াম ক্লোরাইড বলেন, এগুলা কি স্যার, লবণ। তাহলে ডেফিনেশনটা আশা করি এখন বুঝতে পারছেন। যদি কোন অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন পরমাণুটা থাকে, সেটাকে আমরা যদি কোনো একটা ধাতু অথবা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক আছে না, যেমন আমরা অ্যামোনিয়াম আয়ন বলি, NH4+, ঠিক আছে, সেই সকল মূলক দ্বারা যদি প্রতিস্থাপন করার ফলে যদি কোনো একটা নিরপেক্ষ যৌগ তৈরি হয়, সেটাকে আমরা কি বলতে পারি, নিরপেক্ষ আসলে বলার প্রয়োজন নাই, যে যৌগটা উৎপন্ন করবে সেটাকে আমরা লবণ বলতে পারি। ঠিক আছে, তো এখানে নিরপেক্ষ বললে একটা আসলেই ইয়া হয়ে যায়, কারণ কিছু লবণের আবার ক্যাটাগরি আছে। ওকে, কিছু আছে আপনার, আমরা ক্যাটাগরির মধ্যে পড়বো অবশ্যই। তো কিছু লবণ আছে যে ক্ষেত্রে দেখা যায় যে এসিডের আংশিক প্রতিস্থাপন করে, এসিড মূলকটার আংশিক প্রতিস্থাপন করা হয়। ঠিক আছে, তখন কিন্তু এসিডের ধর্মটাই লবণের মধ্যে থাকে, তো এই জন্য আসলে নিরপেক্ষ বলা যায় না। সেখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, প্রশমন বিক্রিয়ার আসলে এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে। সো প্রশমন বিক্রিয়ার এক্সাম্পলটা আমরা আসলে স্কিপ করি, কারণ প্রশমন বিক্রিয়ার এক্সাম্পলটা এই ক্ষেত্রে দিলে আপনাদের পেজ বাঁচবে। নরমাল আমরা ডেফিনেশনটা যেভাবে আছে এইভাবে ডেফিনেশনটা করি,
তো এই ক্ষেত্রে আপনি যে বিষয়টা দেখেন, তো এই যে এসে পড়ছে, ঠিক সেম ভাবে এখানে হাইড্রোজেনের জায়গায় দেখেন এই যে সোডিয়ামটা আসে, তারপরে কি তৈরি করছে? সোডিয়াম সালফেট। আপনি সোডিয়াম সালফেট বলেন, সোডিয়াম নাইট্রেট বলেন, সোডিয়াম ক্লোরাইড বলেন, এই সবগুলাই কিন্তু লবণ। সবগুলাই কি স্যার? লবণ। মানে এসিড মূলকটাকে যে কোনো একটা ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ দ্বারা প্রতিস্থাপন করলেই সেটা কি হবে? এসিড হয়ে যাবে, সরি লবণ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তার পরবর্তীতে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? যে লবণের শ্রেণীবিভাগ। আচ্ছা, এই ক্ষেত্রে আরো কিছু বিষয় আমাদের পড়া প্রয়োজন। আমরা লবণের শ্রেণীবিভাগ পড়তে, এখানে 6টা শ্রেণীবিভাগ আছে। এটাতে যাওয়ার আগে আমাদের লবণের কি করতে হবে? কিছু বৈশিষ্ট্য বা নামকরণটা একটু জানতে হবে। আমরা নামকরণটা পড়বো হচ্ছে এই যে স্যার আমাদের পূর্ণ লবণ আছে না, এটা পড়ার সময় আমরা স্যার নামকরণটা পড়ে ফেলি। তাহলে এক নজরে আমরা একটু লবণের শ্রেণীবিভাগটা দেখে নেই। লবণকে আমরা প্রথমত কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি বলুন তো? প্রথমত কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? 6টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। কয়টা ক্যাটাগরি স্যার? 6টা। তাহলে প্রথমত আমরা হচ্ছে লবণকে 6টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ লবণ অথবা নরমাল লবণ, হ্যাঁ, এটাকে আপনি কি বলতে পারেন চাইলে? নরমাল সল্ট। নরমাল লবণ, ঠিক আছে। তারপরে এসিড লবণ বা আংশিক লবণ আমরা এটাকে বলতে পারি। আর এটা হচ্ছে ক্ষারীয় লবণ। তারপর হচ্ছে মিশ্র লবণ, যুগ্ম লবণ, আর এটা হচ্ছে জটিল লবণ। অর্থাৎ এই 6টা ক্যাটাগরিতে আমরা লবণকে কি করতে পারি? ভাগ করতে পারি। সো প্রথম হচ্ছে আমাদের পূর্ণ লবণ বা নরমাল লবণ, যেটা আমরা একটু আগে স্যার যে ডেফিনেশনটা পড়ছি না, একটু আগে যে লবণের ডেফিনেশনটা পড়ছিলাম, যে এসিড মূলকের বা এসিডের মধ্যে যে হাইড্রোজেন আয়নটা থাকে, সেই হাইড্রোজেন আয়নকে যদি কোনো একটা ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল, সরি, কোনো একটা ধাতু দ্বারা প্রতিস্থাপন করা হয়, তাহলে যে লবণটা উৎপন্ন হয় সেই লবণটাকে আমরা কি বলতে পারি? পূর্ণ লবণ বা নরমাল লবণ বলতে পারি। বুঝাইতে পারলাম? আচ্ছা, তো কি বলতেছি স্যার, এখানে কোন একটি ধাতু বা কোন অ্যাসিডের ক্ষেত্রে, কোন অ্যাসিডের, এটা ডেফিনেশন ভেবে এখানে আছে, হ্যাঁ, এই যে স্যার ডেফিনেশনটা আছে, এটা একটা দেখেন, পূর্ণ লবণের ডেফিনেশন। তো এখানে কি বলা হয়েছে? অ্যাসিডের অণুর মধ্যে যে হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেনকে আমরা যদি ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা প্রতিস্থাপন করি, প্রতিস্থাপন করার পরে যে লবণ উৎপন্ন হয় তাকে আমরা পূর্ণ লবণ অথবা নরমাল লবণ বলতে পারি। তো এখানে নরমাল লবণ বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? সোডিয়াম ক্লোরাইডের কথা আপনি বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন সোডিয়াম সালফেট, অথবা বলতে পারেন অ্যালুমিনিয়াম ফসফেট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিন্তু পূর্ণ লবণ। জাস্ট আমরা কি করছি, যে অ্যাসিডটা ছিল, সেই অ্যাসিডের যে হাইড্রোজেন প্লাস আয়নটা আছে, সরি হাইড্রোজেন আয়নটা আছে বা হাইড্রোজেন পরমাণুটা আছে, সেটাকে কোনো একটা ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল মূলক দ্বারা আমরা প্রতিস্থাপন করে দিয়েছি। এর ফলে আমাদের যে লবণটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা পূর্ণ লবণ বলতেছি। ওকে, আচ্ছা, এখন এই যে যে লবণের নামকরণটা আমি বলছিলাম, যে লবণের নামকরণটা আমাদের একটু জানতে হবে। লবণের নামকরণটা আমরা আসলে কেমনে করি? নামকরণ বিষয়টা আমরা একটু খেয়াল করি, হ্যাঁ। লবণের নামকরণ দেখেন, লবণের নামকরণে দুইটা পার্ট থাকে। লবণের নামকরণে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট। আপনাকে যদি আমি বলি যে সোডিয়াম ক্লোরাইড, এখানে এই যে সোডিয়াম যেটা, এই সোডিয়ামটা কিন্তু ক্ষারীয় মূলক, এবং এই ক্লোরিনটা কি স্যার? এটাকে আপনি অম্লীয় মূলক বলতে পারেন, তাই না? কারণ এই সোডিয়ামটা আসছে কোথা থেকে বলেন তো? অবশ্যই কোনো একটা ক্ষার থেকে বা ক্ষারক থেকে। আর এই ক্লোরিনটা আসছে কোথা থেকে? অবশ্যই যে কোনো একটা অম্ল বা অ্যাসিড থেকে। আমি যদি প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এই কথাটা বলি আর কি, আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমরা যে একটু আগে প্রশমন বিক্রিয়াটা দিছিলাম, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়ার ফলেই, তো এখান থেকে বিক্রিয়ার ফলে তো আমরা দেখেছিলাম যে কি তৈরি হয়েছিল? সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয়েছিল, তাই না? তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, এই সোডিয়াম ক্লোরাইড লবণের মধ্যে দেখেন তো, এই যে সোডিয়ামটা, এই সোডিয়ামটা আসলে কোথা থেকে গেছে বলেন তো? এই যে ক্ষার থেকে গেছে না? বা এই সোডিয়ামটা কিন্তু ক্ষারের অংশ বা ক্ষার থেকে আসে, সেজন্য এই সোডিয়ামটাকে আমরা ক্ষারীয় মূলক বলতে পারি। আর এই ক্লোরিনটাকে আমরা কি বলতে পারি স্যার? কোথা থেকে গেছে বলেন তো? অম্ল বা এসিড থেকে গেছে, তাই জন্য এটাকে আপনি অম্লীয় মূলক বলতে পারেন। তাই
যে কোনো লবণের নামকরণে আমাদেরকে দুইটা পার্ট উল্লেখ করতে হবে, অম্লীয় মূলকের নাম এবং ক্ষারীয় মূলকের নাম কি করতে হবে, একত্রে লিখতে হবে। সো এই ক্ষেত্রে লবণের নামকরণের ক্ষেত্রে আপনাকে প্রথমত যে ক্ষারীয় মূলকটা থাকবে তার নাম লিখতে হবে। তাহলে প্রথমত ক্ষারীয় মূলক কি আছে বলুন তো এখানে, তারপরে কি আছে বলেন তো, ক্লোরিন। এখন আপনি কি এই লবণটাকে সোডিয়াম ক্লোরিন বলেন? না, কি বলেন স্যার, ক্লোরাইড। তার মানে লাস্টে কি কথাটা যুক্ত করছেন আপনি দেখেন তো, আমি যদি এটাকে সোডিয়াম ক্লোরাইড বলি আপনি লাস্টে কি আইড কথাটা বলছেন না, বলছেন কিনা? লাস্টে আপনি কিন্তু একটা কথা বলছেন আইড। তাহলে এই যে এই সকল পূর্ণ লবণের ক্ষেত্রে, যে ক্ষেত্রে শুধুমাত্র ধাতু দ্বারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা হচ্ছে, এবং এই পূর্ণ লবণের ক্ষেত্রে আমরা যে অম্লীয় মূলকটা আছে এই অম্লীয় মূলকের শেষে কোন কথাটা অ্যাড করে দিব, আইড কথাটা অ্যাড করে দিব। ঠিক আছে, আমি যদি আরো এক্সাম্পল দিই স্যার, আমি যদি আরো এক্সাম্পল দিই আপনি খেয়াল করতে পারেন, আপনি বলেন এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আপনি এখানে বলতে পারেন পটাশিয়াম ক্লোরাইড, তাই না? তাই তো নাকি স্যার? আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি এটাকে কি বলতেছেন, এই যে ম্যাগনেসিয়াম তারপরে কি বলেন ক্লোরাইড, আপনি যদি বলেন পটাশিয়াম আয়োডাইড, তাই না, এটাকে কি বলেন পটাশিয়াম আয়োডাইড বলেন। তো এই যে প্রথমে যে পটাশিয়ামটা আছে এটা কোত্থেকে আসছে, কোন একটা ক্ষার থেকে, মানে ক্ষারীয় মূলক, তাহলে এটার নামটা আমরা প্রথমে বলবো, তাহলে বললাম স্যার পটাশিয়াম, কি বললাম, পটাশিয়াম। এরপরে এর নামের সাথে আমি আরো কি যোগ করব, এরপরে যে আমাদের অম্লীয় মূলকটা আছে এটা আমি লিখবো। তো এই যেটা আই দ্বারা কি বোঝায়, আয়োডিন বোঝায়। এখন কি আমি এটাকে বলি যে পটাশিয়াম আয়োডিন, বলি কিনা? এক্ষেত্রে আমি কি বলি, পটাশিয়াম আয়োডাইড, তাই না? তো লাস্টে এই যে আয়োডিন, এই আয়োডিনের লাস্টে আমরা কি যুক্ত করে দিব, আইড কথাটা যুক্ত করে দিব, তাই না? আলটিমেটলি নামটা কি দাঁড়াইছে, পটাশিয়াম আয়োডাইড। ঠিক একই ভাবে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে কি লাস্টে আইড কথাটা অ্যাড হয়েছে। লাস্টে কোন কথাটা অ্যাড হয়েছে স্যার, আইড কথাটা অ্যাড হয়েছে। এরপরে আমরা হচ্ছে পরবর্তী যে লবণের নামটা আছে এসিড লবণ। কি লবণ, এসিড লবণ। এটার আরেকটা নাম দিতে পারেন আপনি, বাই লবণ বলতে পারেন এটাকে, হ্যাঁ, বাই লবণ বলতে পারেন, এসিড লবণ অথবা বাই লবণ। আমরা নর্মালি কি জানি লবণটা কারে কয়, লবণটা হচ্ছে এসিডের মধ্যে যে হাইড্রোজেন থাকে তারা প্রতিস্থাপন করবেন কোন একটা ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল কোন একটা যৌগমূলক দ্বারা বা যৌগ দ্বারা, তাই তো? তো এখন আপনি কি করছেন, মনে করেন সাপোজ আমি যদি একটা एग्जांपल দিই, সালফিউরিক অ্যাসিডের কথা বললাম, স্যার এখানে হাইড্রোজেন কয়টা আছে বলেন তো, এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা হাইড্রোজেন আছে। এখন আপনি মনে করতেছেন এখানে আমি কি করব, এই হাইড্রোজেনকে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপন করব। যদি সোডিয়াম দ্বারা এই হাইড্রোজেনকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করে ফেলতেন, সোডিয়াম দ্বারা এই হাইড্রোজেনকে, সোডিয়াম সালফেট এটা একটা পূর্ণ লবণ। কিন্তু আপনি যদি এই সোডিয়াম দ্বারা ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল কোন একটা যৌগ দ্বারা হাইড্রোজেন দুইটারে প্রতিস্থাপন না করে একটারে করেন, মানে আংশিক প্রতিস্থাপন করেন, দুইটাকে প্রতিস্থাপন না করে একটাকে প্রতিস্থাপন করতেছেন, যেটাকে আমরা আংশিক প্রতিস্থাপন বলি। তা আংশিক যদি প্রতিস্থাপন করেন তাহলে কি করতেছেন, একটারে কিন্তু প্রতিস্থাপন করতেছেন আর এটা থাকবে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা ছিল স্যার, দুইটা, তাই না? তো দুইটার জায়গাতে আপনি কি করছেন, একটাকে প্রতিস্থাপন করছেন, তাহলে আর একটা হাইড্রোজেন থাকলো। এই যে যখন আপনি কি করবেন কোন একটা অ্যাসিডের হাইড্রোজেনকে আংশিকভাবে প্রতিস্থাপন করা হবে তখন যে লবণটা উৎপন্ন হবে সেই লবণটাকে আসলে কি বলা হয়, অ্যাসিড লবণ বলা হয়। ঠিক আছে, তো এটাকে অ্যাসিড লবণ বলার পিছনে মেইন রিজনটাই হচ্ছে যেহেতু এখানে আমরা অ্যাসিডের হাইড্রোজেনকে আংশিক প্রতিস্থাপিত করি, তার মানে কি এখানে অ্যাসিডের যে প্রাধান্যটা আছে সেটা কিন্তু স্যার একটু বেশি থাকে, তাই না? বা এই যে হাইড্রোজেন প্লাস ওয়ান কিন্তু এখানে থাকে। আর এটাকে বাইসালফেট কেন বলে, আপনি দেখবেন এই যে এখানে যে যখন হাইড্রোজেন আয়নটা থাকে সে হাইড্রোজেন থাকার কারণে আমরা এই ধরনের যত লবণ আছে সবগুলাকে কি বলি, বাইসালফেট, বাইকার্বনেট, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইসালফেট, পটাশিয়াম বাইকার্বনেট ইত্যাদি, তাই না? সেই লবণের অপর একটা নামই হচ্ছে বাই লবণ। তাহলে আমরা একটু ডেফিনেশনটা আবার পড়ি।
অ্যাসিডের অণুতে যে প্রতিস্থাপীয় যে হাইড্রোজেন আছে সেটাকে যদি আমরা আংশিকভাবে প্রতিস্থাপন করি, মানে দুইটা বা তিনটা আছে, আপনি সেখান থেকে একটা প্রতিস্থাপন করছেন, আরেকটা আছে, তাই না? তখন যে লবণটা উৎপন্ন হবে সেটাকে আসলে আমরা অ্যাসিড লবণ বলতে পারি। তখন সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাসিড লবণ বলতে পারি। আর এখানে যে হাইড্রোজেনের নামটা আছে, মানে হাইড্রোজেনের যে সংখ্যাটা আছে, এই হাইড্রোজেনের সংখ্যা যদি একটা থাকে তাকে আমরা মনো বলি, দুইটা থাকলে ড্রাই বলি, তিনটা থাকলে ট্রাই বলি, তাই না? তো এই হাইড্রোজেনের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আপনি যে মনো, ড্রাই, ট্রাই এই কথাগুলা ইউজ করবেন, ঠিক আছে? আর এই আংশিক লবণের সরি এই এসিড লবণের আরেকটা নাম আছে কি স্যার? বাই লবণ, ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে আমরা এসিড মূলকটাকে সরি হাইড্রোজেনকে আংশিকভাবে প্রতিস্থাপন করি। একটা হাইড্রোজেন মূলক কিন্তু এক্ষেত্রে থেকে যায়, একটা বা একাধিক হাইড্রোজেন মূলক এই ক্ষেত্রে আমাদের থেকে যায়, সেজন্য এটাকে আমরা কি বলতে পারি? বাইসালফেট বলতে পারি, তাই না? এরপরে হচ্ছে স্যার আমাদের যে ক্ষারীয় লবণটা আছে, আমরা এই ক্ষারীয় লবণ নিয়ে একটু কথা বলবো। এর পরবর্তীতে আমরা ক্ষারীয় লবণটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? ক্ষারীয় লবণ এটা স্যার কাকে বলে? এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে, এই ডেফিনেশনটা অনেকে হয়তো বুঝবেন না। এসিড লবণের ক্ষেত্রে আমি সম্পূর্ণরূপে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারি নাই, তাই না? আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, সেম এক্সাম্পলটা আবার দিচ্ছি। যেমন এই যে সালফিউরিক অ্যাসিড ছিল, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে আমি টোটালি প্রতিস্থাপন করতে পারি নাই। সেজন্য এই যে যদি সোডিয়াম দ্বারা এখানে প্রতিস্থাপন করছিলাম, সেক্ষেত্রে আংশিক প্রতিস্থাপনের কারণে যে লবণটা উৎপন্ন হয়েছিল সেটাকে কিন্তু আমি কি বলছিলাম? এসিড লবণ, তাই তো? ঠিক সেম ভাবে যদি আমি ক্ষারীয় লবণের কথা বলি বা ক্ষারকীয় লবণের কথা বলি, তাহলে এই লবণটা সেম একইভাবে বলা যায় না যে আমি যদি টোটাল যে ক্ষারকের ধর্মটা আছে হাইড্রোক্সিল আয়ন, এটাকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন না করে যদি আমি আংশিক প্রতিস্থাপন করি, তাহলে আংশিক প্রতিস্থাপনের কারণে যে লবণটা উৎপন্ন হবে সেই লবণটাকে তো স্যার আমরা কি বলবো? ক্ষারীয় লবণ বা ক্ষারকীয় লবণ বলতে পারি, তাই না? বাট এখানে ডেফিনেশনটা একটু অন্যভাবে দেওয়া আছে। দেখেন কি বলছে, পূর্ণ লবণ প্রস্তুত করিতে যে পরিমাণ ক্ষারকের প্রয়োজন হয় কোন অ্যাসিড তাহা অপেক্ষা বেশি পরিমাণ ক্ষারকের সাথে বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করে উহাকে ক্ষারীয় লবণ বলা হয়। এই ধরনের ডেফিনেশন পড়লে জীবনও মনে থাকবে না। আমি যেটা বলতেছি এই মনে রাখেন, একদম এসিড লবণ আমরা যেমনি মনে রাখছি ঠিক সেম ভাবে আমরা ক্ষারীয় লবণও মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমি যে কথাটা বললাম যে আমরা যদি কোনো একটা কি আছে স্যার, যে আমরা জানি যে কোনো একটা ক্ষারক জলীয় দ্রবণে নিলে সেটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। তাহলে এখন এই যে হাইড্রোক্সিল আয়ন, এটা তো হচ্ছে মূলত বলতে পারেন যে ক্ষারকের একটা ধর্ম। তাহলে এই হাইড্রোক্সিল আয়নটা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত না হয়ে যদি আংশিকভাবে প্রতিস্থাপিত হয়, কি হয় স্যার? আংশিকভাবে প্রতিস্থাপিত হয়, ঠিক আছে? তখন সেটাকে বলা হবে ক্ষারকীয় লবণ বা ক্ষারীয় লবণ। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই স্যার, লেড হাইড্রোক্সাইড, লেড হাইড্রোক্সাইড পিবি OH2, এটার সাথে আমরা কাকে অ্যাড করতেছি স্যার? HCl, ওকে। এখন এখানে হাইড্রোক্সিল মূলক কয়টা আছে স্যার আমাদের বলেন তো? দুইটা আছে। সো এখন আমি কি করলাম, এই দুইটা হাইড্রোক্সিল মূলককে প্রতিস্থাপিত করলাম না, একটাকে প্রতিস্থাপিত করলাম, ঠিক আছে? যদি আমি একটাকে প্রতিস্থাপিত করি তাহলে এখানে আরেকটা আমাদের হাইড্রোক্সিল আয়ন প্রতিস্থাপিত করি, তাহলে এরকম উৎপন্ন হবে না বলেন তো? এখানে তো পানি উৎপন্ন হবে। আচ্ছা আমি পানি, ধরেন পানি উৎপন্ন হইলো, আচ্ছা এটা লাস্টে লিখে রাখি। সো এখানে PbOHCl, তাই তো? তাহলে এই যে আমাদের লেড হাইড্রোক্সাইড ক্লোরাইড, এই যে যে লবণটা আছে, এই লবণটাকে আমরা কি বলতেছি? এই যে আমাদের ক্লোরিন দ্বারা আমরা হাইড্রোক্সাইডকে কি করলাম? আংশিকভাবে প্রতিস্থাপিত করলাম। দুইটা ছিল, দেখেন দুইটার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ প্রতিস্থাপন করি নাই। যদি সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যেত সেটা তো হয়ে যেত আমাদের কি স্যার? একটা পূর্ণ লবণ হইতো। বাট সম্পূর্ণ প্রতিস্থাপন না করে আপনি যখনই আংশিকভাবে প্রতিস্থাপন করবেন তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ক্ষারীয় লবণ। কথা বুঝাইতে পারলাম? এরপরে এখানে দেখেন এই যে যে ক্ষারীয় লবণ আছে, এই তিনটা তো হচ্ছে মূলত বেসিক। তার পরবর্তীতে আরো তিনটা কিন্তু লবণের ক্যাটাগরি ছিল, ছিল না স্যার বলেন তো? একটা ছিল দ্বিলবণ বা যুগ্ম লবণ, তারপরে ছিল কি স্যার? জটিল লবণ, তারপরে কি ছিল স্যার? মিশ্র লবণ,
আমরা এই তিনটা নিয়ে এখন একটু আলোচনা করব। ঠিক আছে, চলেন তাহলে স্যার আমরা এই তিনটা নিয়ে একটু আলোচনা করি। মিশ্র লবণ মানে যেখানে একাধিক কি থাকে, তাতব আয়ন থাকে। সো যদি কোনো অ্যাসিডের যে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে, ওই দুইটা হাইড্রোজেন পরমাণুকে আমরা যদি কি করি স্যার, দুইটা ভিন্ন ভিন্ন ধাতব পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করে ফেলি, তখন আমাদের যে লবণটা উৎপন্ন হয় সেটাকে আসলে মিশ্র লবণ বলা হয়। ঠিক আছে, ধাতব লবণ যুগ্ম লবণ না, সেটা আলাদা বিষয়, এটা হচ্ছে মিশ্র লবণ। ওকে, আমি একটু এটার আরো ব্যাখ্যাটা আপনাদেরকে বুঝাই দিই। সাপোজ মনে করেন আমি যদি এই কার্বনিক অ্যাসিডকে আমরা যদি হচ্ছে ধরেন পটাশিয়াম কার্বনেটের সাথে, সরি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করি, সেই ক্ষেত্রে আমাদের এই যে কার্বনিক অ্যাসিডটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার ফলে এখান থেকে কিন্তু উৎপন্ন হবে পটাশিয়াম বাইকার্বনেট প্রথমত। কারণ এই যে পটাশিয়ামটা আছে স্যার, এই পটাশিয়াম কি করবে, একটা হাইড্রোজেনকে কিন্তু সে প্রতিস্থাপিত করবে, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। তাহলে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কি উৎপন্ন করবে, পটাশিয়াম বাইকার্বনেট। এর পাশাপাশি এখান থেকে একটা হাইড্রোজেন আর এই যে হাইড্রোক্সিল, এই দুজন মিলে তৈরি করলো পানি। কথা বুঝাতে পারলাম? পরবর্তীতে এই যে আমাদের পটাশিয়াম বাইকার্বনেট বলেন তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটায়, তখন তখন কি করবে, তখন তো এই সোডিয়াম এই পটাশিয়ামকে প্রতিস্থাপিত করবে না, করতে পারবে না। তখন সে কি করবে, এই সোডিয়ামটা এই যে এখানে যে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনকে সে কি করে প্রতিস্থাপিত করে ফেলবে। তাহলে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করার ফলে যে লবণটা এখানে আপনার উৎপন্ন হইল, সেই লবণটাই হচ্ছে স্যার মিশ্র লবণ। ওকে, সেটাই হচ্ছে মূলত আপনার মিশ্র লবণ। তাহলে দেখেন তো, এই যে একটা অ্যাসিডের হাইড্রোজেন মূলককে প্রতিস্থাপিত করলে আপনার কি লাগছে, দুই অনু ক্ষার লাগছে না? তো আপনার বইয়ের মধ্যে কিন্তু দেখবেন যে ডেফিনেশনটা ওইভাবে দেওয়া, যে এই দুইটা হাইড্রোজেন মূলককে প্রতিস্থাপিত করতে যদি আপনার আহ, অধিক পরিমাণে ক্ষারকের প্রয়োজন হয়, ঠিক আছে, তখন সেটাকে আসলে মিশ্র লবণ বলা হয়। তো ওইভাবে দিলে আপনার কাছে কঠিন মনে হইতে পারে, আপনি সহজ ভাষায় বলে দিবেন যে যে হাইড্রোজেন পরমাণুগুলো যে থাকে তাকে আমরা যদি কি করি, একাধিক ধাতব মূলক দ্বারা যদি প্রতিস্থাপন করি, তাহলে আমাদের যে লবণটা উৎপন্ন হবে সেটি হচ্ছে আমাদের মিশ্র লবণ। ওকে, যুগ্ম লবণ বা দ্বিলবণ, অথবা বলতে পারেন যুগ্ন। এই দ্বিলবণ অথবা যুগ্ন লবণটা আসলে কাকে বলে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বি মানে হচ্ছে কত স্যার, দুই। দ্বি মানে কত, দুই। তার মানে যেখানে কি থাকবে, দুইটা লবণ থাকবে, সেটা তো আমাদের দ্বিলবণ নাকি, যেখানে দুইটা লবণ থাকবে। আপনি যদি ফিটকিরির কথা বলেন, পটাশিয়াম সালফেট এর সাথে অ্যালুমিনিয়াম সালফেট, এর সাথে হচ্ছে 24 পানি। এটাই তো স্যার মনে হয় আমাদের ফিটকিরির সংকেত, তাই না? পটাশিয়াম সালফেট এর সাথে হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, তার সাথে যদি আমি 24 পানিকে যুক্ত করি, তাহলে সেটাকে আসলে কি বলি, ফিটকিরি বলি। এই ফিটকিরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা দ্বি লবণ বা যুগ্ম লবণ। এখন কথা হচ্ছে এই ফিটকিরিকে আমরা কেন যুগ্ম লবণ বলতেছি স্যার? তো এটাকে আমরা কেন আসলেই দ্বি লবণ বা যুগ্ম লবণ বলতেছি, কারণটা কি, রিজনটা কি? আপনি দেখেন তো স্যার, এখানে কয়টা লবণ, এই যে দেখেন পটাশিয়াম সালফেট একটা লবণ না, আবার এই যে অ্যালুমিনিয়াম সালফেট, এটাও তো স্যার কি আরেকটা লবণ না? তাহলে এই ফিটকিরিটা তৈরি করতে, এটা কেলাস প্রস্তুত করতে, এখানে দুইটা লবণকে কি করা হয়েছে, কেলাসিত করা হয়েছে না? যখন কি হয়, দুইটা লবণ কেলাসিত হয়ে বা দুইটা লবণ একত্রিত হয়ে একটা কেলাস গঠন করে, তখন সেই লবণটাকে আমরা দেখেন, আমরা যদি ফিটকিরি বিক্রিয়াটা লিখি, তাহলে ফিটকিরিটার কেলাস তৈরি করতে গেলে আপনি কি কি করতেছেন দেখেন। এখানে প্রথমত আমরা যোগ করছি পটাশিয়াম সালফেট, তারপরে অ্যালুমিনিয়াম সালফেট SO4O3, এর সাথে আমরা 24 পানি কি করছি স্যার, কেলাসিত করছি। কেলাসিত করার ফলে এই যে আমাদের এই কেলাসটা উৎপন্ন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এখানে কয়টা লবণ আছে স্যার বলেন তো? দুইটা লবণ, ঠিক না? পটাশিয়াম সালফেটও একটা লবণ, এবং এই যে অ্যালুমিনিয়াম সালফেট বলেন এটাও তো একটা লবণ। তাহলে এখানে কি করছেন, দুইটা লবণ কেলাসিত হয়ে যে কেলাসটা তৈরি করছে, সেটাকে আসলে কি বলা হবে, যুগ্ম লবণ বলা হবে। এখন কথা হচ্ছে স্যার,
এক্ষেত্রে অনেকের আরো একটু ভিন্ন আছে। এখন যে ক্যালাসটা উৎপন্ন হইলো, এই ক্যালাসটা যদি পরবর্তীতে আপনি ভাঙেন, ভাঙার পরেও তাদের যে বৈশিষ্ট্য বা ধর্মগুলো আছে এই ধর্মগুলো কিন্তু সেম একই থাকবে। মানে এখানে যে চার্জ গুলা থাকবে, যে আয়ন গুলো আছে, ওই একই আয়ন কিন্তু এখানে সে উৎপন্ন করবে, তার ধর্ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে একই আয়ন উৎপন্ন করে বিদায় এটাকে আমরা কি বলতে পারি? দ্বিলবণ অথবা যুগ্ম লবণ বলতে পারি। আরো যদি একটু ভালো করে বলি, যদি এরকম একাধিক লবণ একটা নির্দিষ্ট অনুপাতে পানির সাথে মিশ্রিত হয়ে কেলাসিত করেন, কেলাসিত করার পরে যে লবণটা তৈরি করে সেটি হচ্ছে গেছে আমাদের যুগ্ম লবণ বা দ্বিলবণ। তার মানে এখানে কি আছে? দুইটা লবণ মিলিত হয়ে যে কেলাসটা উৎপন্ন করলো সেটাকে আপনি যুগ্ম লবণ বলতেছেন। এখন যে কেলাসটা উৎপন্ন করলো, এখন আপনি যদি এই কেলাসটাকে আয়নিত করেন, হ্যাঁ, এই কেলাসটা যদি কি করেন? আয়নিত করেন, সিম্পলি একইভাবে এখানে কি আয়ন তৈরি করবে? সে পটাশিয়াম আয়ন তৈরি করবে, অ্যালুমিনিয়াম আয়ন তৈরি করবে, তাই না? বলেন স্যার। আলাদা আলাদা ভাবে আয়নগুলো তৈরি করবে না, এবং সালফেট আয়ন তৈরি করবে। এইগুলাকে যদি আপনি আয়নিত করতেন, এখানে সেম ভাবে পটাশিয়াম আয়ন, সালফেট আয়ন, এখানে অ্যালুমিনিয়াম আয়ন, এখানে সালফেট আয়ন তৈরি হইতো। দেখেন তো কোনো চেঞ্জ হয়েছে কিনা? কেলাস করার পরে সেটাকে যদি আয়নিত করি তাহলে যে ধর্মটা থাকে আগেও যে ধর্মটা থাকে সেম একই ধর্ম না? এক আয়ন উৎপন্ন করছে না? তো এই যদি এরকম বৈশিষ্ট্য বজায় থাকে তখনই সেটাকে আপনি যুগ্ম লবণ বলতে পারবেন, এছাড়া বলতে পারবেন না। আর যদি কেলাসিত করার পরে ধর্মটা চেঞ্জ হয়ে যায় স্যার, সেটাকে আপনি কি বলবেন? চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে আসলে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলতে পারি জটিল লবণ। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলতে পারি? জটিল লবণ বলতে পারি। তাহলে এখন আমরা আলোচনা করব জটিল লবণ নিয়ে। আচ্ছা, এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড এই বলা হয়, তার পেছনে মেইন রিজনটা হচ্ছে, দেখেন আপনি যদি এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা আছে এটা আসলে কেমনে উৎপন্ন করছেন বা কেমনে এই লবণটা উৎপন্ন করছেন সেটা আপনাকে বুঝতে হবে। আমরা যদি পটাশিয়াম সায়ানাইডকে আমরা যদি আয়রন সালফেট বা ফেরিক সালফেটের সাথে বিক্রিয়া করাই, ঠিক আছে, বিক্রিয়া করার ফলে সেখান থেকে আপনার উৎপন্ন হবে এর সাথে পরবর্তীতে আবার যদি আপনি কি করেন, উৎপন্ন যৌগের সাথে পরবর্তীতে আবার যদি আপনি পটাশিয়াম সায়ানাইড অ্যাড করেন, অ্যাড করার পরে সেখান থেকে আপনার সরাসরি আপনি কি পাবেন? পটাশিয়াম ফেরোসায়ানাইড। ওকে, আচ্ছা, তাহলে দেখেন পটাশিয়াম ফেরোসায়ানাইড আপনি কেমনে উৎপন্ন করছেন বলুন তো স্যার? পটাশিয়াম ফেরোসায়ানাইড আপনি কেমনে উৎপন্ন করছেন? আপনি উৎপন্ন করতেছেন কিভাবে? আমরা যদি এই যে পটাশিয়াম যে সায়ানাইডটা আছে এটার সাথে যদি আমরা ফেরিক সালফেট যুক্ত করি বা বিক্রিয়া করাই, ঠিক আছে, এবং তারপর আবার অতিরিক্ত কেলাস গঠন করার পরে অতিরিক্ত যদি আপনি আবার কি করেন, পটাশিয়াম যে এখানে এই যে পটাশিয়াম সায়ানাইড আছে এবং এই যে ফেরিক সালফেট আছে এই দুটোর বিক্রিয়ার ফলে যে অদক্ষেপটা আসবে, সেই অদক্ষেপের সাথে আমরা পরবর্তীতে আবার যদি পটাশিয়াম সায়ানাইড যুক্ত করি, যুক্ত করার পরেই কিন্তু কি উৎপন্ন হচ্ছে স্যার? আমাদের পটাশিয়াম ফেরিসায়ানাইড উৎপন্ন হচ্ছে, তাই না? তো এখন এই ফেরোসায়ানাইডকে আমরা কি বলতেছি? জটিল লবণ বলতেছি। এই কারণেই বলতেছি, এই যে আপনি এটার যে ক্যালাসটা পেলেন এটাকে যদি আয়নিত করেন, এটা যাদের থেকে উৎপন্ন হয়েছিল তাদের ধর্মটা কিন্তু ওই ধর্ম আর আগের ধর্ম কিন্তু চেঞ্জ থাকবে না। মানে ক্যালাস গঠন করার আগে যে তার ধর্মটা ছিল এবং ক্যালাস গঠন করার পরে যে ধর্মটা, এই দুটো ধর্ম কি থাকবে? টোটালি চেঞ্জ থাকবে। সিম্পলি আপনি যদি এখানে এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড এটাকে যদি কি করেন? আয়নিত করেন, পটাশিয়াম ফেরোসায়ানাইডকে যদি আমরা এখানে কি করি স্যার? আয়নিত করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আয়ন তৈরি হবে বলেন তো স্যার? পটাশিয়াম আয়ন তৈরি হবে এবং হচ্ছে যে ফেরোসায়ানাইড আয়ন তৈরি হবে, ঠিক আছে? তাহলে এরকম কি হইলো স্যার? আমাদের এই যে দুইটা আয়ন তৈরি হয়েছে। এখন দেখেন যাদেরকে কেলাসিত করে আপনি এই ফেরোসায়ানাইড লবণটা তৈরি করছেন তাদের ধর্ম এবং এই লবণটাকে আয়নিত করলে পরে যে আয়নগুলো আপনি পাচ্ছেন তাদের ধর্ম কি চেঞ্জ মানে এক হইছে না স্যার? অর্থাৎ কেলাসিত করার আগে তাদের যে ধর্ম এবং কেলাসিত করার পরে যে ধর্ম টোটালি ভিন্ন না? টোটালি যদি ভিন্ন হয় তখন সেটাকে জটিল লবণ বলা হয়। আর যদি আপনার স্যার, আর যদি আপনার কেলাসিত করার আগের ধর্ম এবং পরের ধর্ম দুটাই যদি সেম থাকে তখন সেটাকে দ্বিলবণ বা যুগ্ম লবণ বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আবার একটু বোঝাই, দেখেন দ্বিলবণ মানে এখানে কি থাকবে? দুইটা লবণ থাকবে, যেমন এখানে পটাশিয়াম সালফেট এবং হচ্ছে কি অ্যালুমিনিয়াম সালফেট,
দুইটা লবণকে কি করছেন, একটা নির্দিষ্ট অনুপাতে পানি মিশিয়ে তাকে কেলাসিত করছেন। কেলাসিত করলে এখন আপনি যদি এটাকে কি করেন, আয়নিত করেন, ঠিক আছে, আয়নিত করলে এখানে কি কি আয়ন তৈরি হবে? পটাশিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, তারপর হচ্ছে আপনার সালফেট আয়ন। এই আয়নগুলো উৎপন্ন হবে না? হবে কিনা? এই আয়নগুলো কিন্তু উৎপন্ন হবে, তাই না? এবং আগেও যদি আপনি এই পটাশিয়াম সালফেটকে আয়নিত করতেন, এখানে পটাশিয়াম সালফেট আয়ন উৎপন্ন হইতো, এখানে অ্যালুমিনিয়াম এবং সালফেট আয়ন উৎপন্ন হইতো, হইতো কিনা স্যার? তাহলে তাদের কেলাস গঠন করার পরের যে অবস্থা বা ধর্ম এবং আগের ধর্ম দুটি কিন্তু সেম আছে। সেম থাকলে এটাকে আপনি কি বলতে পারেন? যুগ্ম বা দ্বিলবণ বলতে পারেন। আমি সিম্পলি, একদম সিম্পলি সহজ ভাষায় বলতেছি। আর এই জটিল লবণের ক্ষেত্রে যে বিষয়টা হয়, দেখেন, এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা কি ওয়ান কাইন্ড অফ একটা জটিল লবণ। ঠিক আছে, আমি কি করতেছি, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড কেমন উৎপন্ন হয়েছে? আমরা পটাশিয়াম সায়ানাইডকে যদি ফেরিক সালফেটের সাথে মিশ্রিত করি, সেই ক্ষেত্রে এই দুইটা বিক্রিয়া করে কি করে, অধক্ষিপ্ত হয়। সেই অধক্ষেপের সাথে আমরা যদি কি করি, অধক্ষেপটা থেকে পরবর্তীতে তার সাথে যদি আবার পটাশিয়াম সায়ানাইড যুক্ত করি, তাহলে সেই পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে মূলত কি তৈরি করে, পটাশিয়াম ফেরোসায়ানাইড তৈরি করে। এই যে আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড উৎপন্ন করলো, মানে কেলাসিত হয়ে ফেরোসায়ানাইড তৈরি করে, এই ফেরোসায়ানাইড তো হচ্ছে একটা জটিল লবণ। কেন জটিল লবণ? এখন এটাকে যদি আপনি আয়নিত করেন, কি আয়ন তৈরি করতেছে দেখেন তো স্যার, একটা পটাশিয়াম আয়ন আর হচ্ছে কি ফেরোসায়ানাইড আয়ন তৈরি করতেছে, তাই না? ফেরোসায়ানাইড আয়ন তৈরি করতেছে। আর আগে যদি আপনি আয়নিত করেন, যেমন এই যে পটাশিয়াম সায়ানাইড, এখানে কি হবে, পটাশিয়াম এবং সায়ানাইড আয়ন উৎপন্ন হবে, এখানে সেম ভাবে যে ফেরিক আয়ন আর হবে, সালফেট আয়ন তৈরি হবে। তাহলে আগের আয়ন আর পরের আয়ন কি সেম আছে? সেম নাই তো। তাহলে তখন এটাকে আপনি জটিল লবণ বলতে পারেন। আর এটা হবে কি স্যার, যুগ্ম লবণ হবে। কেন? যদি ধর্মটা সেম থাকে, একই থাকে, আগে পরে সেম, আর আগে পরে সেম না, তার মানে জটিল লবণ। বুঝতে পারছি? আমরা এরপরে দুইটা টপিক নিয়ে জাস্ট আলোচনা করব। এক হচ্ছে অ্যাসিডের ক্ষারকতা, এবং দুই নম্বর হচ্ছে ক্ষারকের অ্যাসিডতা। দেখেন, বা আমরা এটা বলতে পারি ক্ষারকের অম্লত্ব, ঠিক আছে, বা অ্যাসিডের ক্ষারকত্ব। এই দুইটা বিষয় আছে স্যার আমাদের এখানে, অ্যাসিডের ক্ষারকতা বা অ্যাসিডের ক্ষারত্ব, এবং আজটা হচ্ছে কি ক্ষারকের অ্যাসিডতা বা ক্ষারকের অম্লত্ব। প্রথম কথাটা স্যার, একটা অ্যাসিড একটা অ্যাসিড একটা নির্দিষ্ট পরিমাণে একটা ক্ষারককে কি করে স্যার, প্রশমিত করে, তাই না? প্রশমিত করে লবণ তৈরি করে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কোন একটা অ্যাসিডের ক্ষারকতা বলতে আসলে কি বুঝি? কোন একটা অ্যাসিড যে কই অণু ক্ষারকের সাথে বিক্রিয়া করে ক্ষারকের ধর্মটাকে প্রশমিত করতে পারে, সেটাই হচ্ছে কি তার অ্যাসিডের ক্ষারকতা। ঠিক সেম ভাবে, একই ভাবে আপনি সংজ্ঞাটা দিতে পারেন যে কোন একটা ক্ষারক যে কই অণু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে প্রশমিত করতে পারে, সেটা হচ্ছে কি ক্ষারকের অ্যাসিডতা। সিম্পল একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন আপনি যদি সালফুরিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করান, তাহলে দেখেন এই সালফুরিক অ্যাসিডের সাথে বা এই সালফুরিক অ্যাসিডকে প্রশমিত করতে গেলে, বা এই সালফুরিক অ্যাসিড কয় অণু? দুই অণু না স্যার, বলেন তো কয় অণু স্যার? দুই অণু। কারণ এক অণু দিলে তো এই সম্পূর্ণ অ্যাসিডটা প্রশমিত হবে না, কারণ এখানে দুইটা হাইড্রোজেন আয়ন কি হবে, এখানে দুইটা হাইড্রোজেন আয়ন আছে, তাই না? তাহলে এই যে দেখেন, এই দুইটা হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপন করতে বা প্রশমিত করতে, অ্যাসিডটাকে প্রশমিত করতে গেলে কয়টা আমার লাগতেছে? দুইটা লাগতেছে, তাই না? তাহলে এই যে কোন একটা অ্যাসিড যে কই অণু ক্ষারককে প্রশমিত করতে পারে, ওটাই হচ্ছে কি স্যার অ্যাসিডের ক্ষারকতা বা অ্যাসিডের ক্ষারত্ব। ওকে, তাহলে এই অ্যাসিডটা এই যেটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি, তাই না? ওকে, এটাকে আরো অন্যভাবে ডেসক্রাইব করা যায়। সিম্পলি আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন এখানে আমার কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে। আপনি এটাকে যদি আয়নিত করেন, সম্পূর্ণ বিয়োজিত করেন, তাহলে কি হবে? এখানে কয়টা হাইড্রোজেন তৈরি হবে স্যার? দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হবে না? যেহেতু দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হবে, তার মানে আমরা বলতে পারি যে তার অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে কত? দুই। ঠিক আছে, মানে সে দুই অণু ক্ষারককে প্রশমিত করতে পারবে। আপনি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলেন, তার একটা, সে একটাকে করতে পারবে, একটাকে প্রশমিত করতে পারবে, এক অণু ক্ষারককে প্রশমিত করতে পারবে। আপনি যদি এর কথা বলেন,
নাইট্রিক অ্যাসিডের কথা বলেন। নাইট্রিক অ্যাসিড কি করতে পারবে? এক অণু ক্ষারকে প্রশমিত করতে পারবে। তার মানে এই যে অ্যাসিডের যে ক্ষারকতা সেটা তার কত? 1। আর এটার কত? 2। তাহলে মোটামুটি ভাবে আমরা এই যে অ্যাসিডের যে ক্ষারকতা বিষয়টা আছে এটা বুঝতে পারলাম নাকি? আচ্ছা, এরপর হচ্ছে ক্ষারকের অ্যাসিডতা। ঠিক অপোজিট কথাটা বলেন, ঠিক অপোজিট কথাটা বলেন যে একটা ক্ষারক যে কোনো অ্যাসিডকে কি করতে পারে স্যার? প্রশমিত করতে পারে। সেটা হচ্ছে কি স্যার? অ্যাসিডের অম্লত্ব, ক্ষারকের অম্লত্ব বা ক্ষারকের অ্যাসিডতা। একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরেন আমি যদি এখানে লিখি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমাদের যে কয় অণু যে কয় অণু অ্যাসিডকে কি করতে পারবে? প্রশমিত করতে পারবে, সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারবে, সেটাই হচ্ছে কি স্যার? ক্ষারকের অ্যাসিডতা। ঠিক আছে। এখন এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কয়টা হাইড্রোক্সিল আয়ন আছে স্যার? দুইটা হাইড্রোক্সিল আয়ন আছে না বলেন তো? তাহলে এই দুইটা হাইড্রোক্সাইল আয়নকে প্রশমিত করতে গেলে কয়টা অ্যাসিড অণু লাগবে? অবশ্যই দুইটা অ্যাসিড অণু লাগবে। ঠিক আছে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটার অ্যাসিডতা কত? 2। এটাকে আপনি সেম যে আগের ভাষায় যেরকম করে বলছিলাম যে কয়টা হাইড্রোজেন প্লাস উৎপন্ন হয়েছে? দুইটা, সেজন্য এটাকে একটু আপনি 2 লিখছেন। ঠিক সেম ভাবে এই ক্ষেত্রে যে কয়টা হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে সেটাই হচ্ছে তার কি? ক্ষারকের অম্লত্ব। যদি একটা হাইড্রোক্সিল আয়ন থাকে তার মানে 1, দুইটা থাকলে 2, তিনটা থাকলে 3 হবে স্যার। ঠিক আছে। তাহলে মোটামুটি ভাবে বলা যায় যে স্যার আমাদের এই অধ্যায়টা কিন্তু টোটালি কমপ্লিট, তাই না? তাহলে কিন্তু আমাদের এই যে অম্ল, ক্ষারক এবং লবণ এটা টোটালি কমপ্লিট। ঠিক আছে। টোটালি এই অধ্যায়টা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ক্ষারক কাকে বলে, অম্ল কাকে বলে, অম্লের যে আধুনিক মতবাদগুলো আছে আর্হেনিয়াসের মতবাদ, প্লুটোনীয় মতবাদ, ক্ষারকের ঠিক সেম ভাবে আর্হেনিয়াসের মতবাদ, প্লুটোনীয় মতবাদ ব্যাখ্যা করো। লবণ কাকে বলে, লবণের শ্রেণী বিভাগ দেখাও ঠিক সেম ভাবে। তারপরে আমরা আরো যে দুটো টপিক পড়লাম সেটা হচ্ছে আমরা বললাম হচ্ছে কি অ্যাসিডের ক্ষারকতা এবং হচ্ছে ক্ষারকের অ্যাসিডতা বা অম্লত্ব। এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষা আসে।